চলছে কালবৈশাখীর মৌসুম। আর এই মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের তালিকায় সবচেয়ে বড় আতঙ্কের নাম বজ্রপাত এবং শিলাবৃষ্টি। গত 3 দিনে সারা দেশে অন্তত 20 জনের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। এছাড়া গত কয়েক বছরে দেশে বজ্রপাতের এবং শিলাবৃষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। কেন বাড়ছে এই মৃত্যু? তবে কি আমরা প্রকৃতির সাথে এমন কোনো অন্যায় করে ফেলেছি যার ফলশ্রুতিতে সে প্রকৃতি আমাদের উপর এমন প্রতিশোধ নিচ্ছে? আজ থেকে কয়েক বছর আগেও তো আমরা বৈশাখ মাসে বৃষ্টির সময় কত ধরনের খেলাধুলা করতাম। এই দুর্যোগে বহুল পরিস্থিতিতে যে কোনো সময় এক মুহূর্তের মধ্যে চলে যেতে পারে আপনার প্রাণ। তবে দুর্যোগ থেকে বাঁচতে করণীয় বা কি জানবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। তাই শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আমি জাসমিন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা। বৈশাখ মানেই তো ছিল এক সময় প্রশান্তির বৃষ্টি আর আমের দিনে শিলার আনন্দ, কিন্তু ইদানিং সেই আকাশে যেন আগুনের গোলক ছুঁড়ে মারছে আমাদের দিকে। গত কয়েকদিনে দেশের আনাচে কানাচে বজ্রপাতে ঝরে গেছে কতগুলো তাজা প্রাণ। চারদিকে এখন শুধু একটাই প্রশ্ন, প্রকৃতি হঠাৎ এত হিংস্র হয়ে কেন উঠল? আমরা হয়তো ভাবছি এটা নিছকই প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখবেন আগে তো এমনটা হতো না। কেন আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে আজ এই মরণঘাতী বজ্রপাত এবং শিলাবৃষ্টির মাধ্যমে? কিন্তু প্রশ্ন হলো, বছরের অন্য সময় ছেড়ে এই বৈশাখ মাসে কেন প্রকৃতি এত রুদ্রমূর্তি ধারণ করে? কেন এই সময়েই বজ্রপাত আর শিলাবৃষ্টির তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যায়? বৈশাখের এই প্রচণ্ড গরমে আমাদের চারপাশের মাটি আর বাতাস যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেই গরম বাতাস হালকা হয়ে হু হু করে উপরের দিকে উঠতে থাকে। এই উপরের দিকে উঠে যাওয়া বাতাসকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আপড্রাফট। এই গরম বাতাস যখন আকাশের অনেক উঁচুতে থাকা শীতল স্তরে গিয়ে পৌঁছায়, তখন সেখানে তৈরি হয় বিশাল আকার মেঘ, যাকে আমরা কালবৈশাখীর মেঘ বলে চিনি। এই মেঘগুলো উচ্চতায় এতটাই বিশাল হয় যে এর ওপরের অংশের তাপমাত্রা থাকে হিমাঙ্কের অনেক নিচে। এই মেঘের ভেতরে যখন জলীয় বাষ্পগুলো প্রচণ্ড গতিতে ওঠানামা করে, তখন সেখানে তৈরি হয় ঘর্ষণ। আর সেই ঘর্ষণ থেকে জন্ম নেয় লক্ষ লক্ষ ভোল্টের স্থির বিদ্যুৎ, যা বজ্রপাত হয়ে আমাদের মাটিতে আছড়ে পড়ে। ঠিক একই সময় মেঘের ওপরেও হিমাঙ্কের নিচে থাকা সেই প্রচণ্ড ঠান্ডায় জলের ফোঁটাগুলো জমে বরফের টুকরোয় পরিণত হতে শুরু করে। ওপরের দিকে ঠেলে দেওয়া বাতাসের তোড়ে সেই বরফের টুকরোগুলো মেঘের ভেতরে বারবার ঘুরপাক খেতে থাকে এবং স্তরে স্তরে বরফ জমিয়ে ভারী হতে থাকে। একসময় যখন বাতাস আর তাদের ভার ধরে রাখতে পারে না, তখনই সেগুলো শিলাবৃষ্টি হয়ে নেমে আসে আমাদের জনপদে। সহজ কথায়, বৈশাখের চরম গরমে মূলত আকাশের এই ভয়ঙ্কর কারখানাকে সচল করার জ্বালানি হিসেবে কাজ করে। অনেকেই হয়তো স্মৃতিকাতর হয়ে ভাবছেন, আগে তো বৈশাখ মানেই এমন আতঙ্ক ছিল না, তবে হঠাৎ কি এমন বদল হলো? এর পেছনে লুকিয়ে আছে আমাদেরই কিছু আত্মঘাতী ভুল, আর তা হলো বৈশ্বিক উষ্ণতা। আমাদের অপরিকল্পিত নগরায়ন আর বনাঞ্চল উজাড় করার ফলে বাতাসের আর্দ্রতা আর তাপমাত্রা দুটোই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে গ্রাম বাংলার আনাচে কানাচে সারি সারি উঁচু তাল গাছ বা বট গাছ দেখা যেত, যা প্রাকৃতিক বজ্র নিরোধক হিসেবে কাজ করত। বজ্রপাত সাধারণত মাটির ওপরে থাকা সবচেয়ে উঁচু বস্তুকে আঘাত করে। সেই উঁচু গাছগুলো না থাকায় এখন বজ্রপাত সরাসরি আঘাত করছে খোলা মাঠে কাজ করা মানুষ কিংবা ঘরবাড়িতে। প্রকৃতি যখন তার রুদ্রমূর্তি ধারণ করে, তখন আমাদের হাতে থাকা একমাত্র ঢাল হলো সঠিক সচেতনতা। বজ্রপাত ও শিলাবৃষ্টির হাত থেকে বাঁচতে পরামর্শগুলো আমাদের জেনে রাখা জরুরি। প্রথমে আসা যাক কি কি করবেন না। নাম্বার 1, উঁচু স্থান ও গাছ থেকে দূরে থাকুন। বজ্রপাত সবসময় মাটির কাছাকাছি থাকা সবচেয়ে উঁচু বস্তুকে খোঁজে, তাই বজ্রপাতের সময় কখনোই বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা টাওয়ারের নিচে আশ্রয় নেবেন না। নাম্বার 2, খোলা মাঠ বা জলাশয়। আপনি যদি খোলা মাঠে থাকেন বা মাছ ধরেন, তবে আপনি সেই এলাকার সবচেয়ে উঁচু লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ান, তাই দ্রুত সে স্থান ত্যাগ করুন। নাম্বার 3, ইলেকট্রনিক্স ও ধাতব বস্তু। বজ্রপাতের সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন। জানালার গ্রিল বা ধাতব কল স্পর্শ করা থেকে বিরত থাকুন, কারণ বিদ্যুৎ পরিবাহীর মাধ্যমে আপনার শরীরে চলে আসতে পারে। এবারে আসা যাক
কি কি করবেন? নাম্বার 1, পাকা দালানে আশ্রয়। বজ্রপাত শুরু হলে দ্রুত কোনো পাকা দালানের নিচে আশ্রয় নিন। টিনের চালের চেয়ে কংক্রিটের ছাদ অনেক বেশি নিরাপদ। 2, গাড়ির ভেতরে অবস্থান। আপনি যদি গাড়িতে থাকেন তবে ভেতরেই থাকুন। গাড়ির ধাতব কাঠামো একটি ফ্যারাডে কেজ হিসেবে কাজ করে বিদ্যুৎকে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়। তবে খেয়াল রাখবেন গাড়ির কোনো ধাতব অংশ যেন স্পর্শ না থাকে। নাম্বার 3, আশ্রয় না পেলে সঠিক ভঙ্গি। যদি আশেপাশে কোনো আশ্রয় না থাকে তবে মাটিতে শুয়ে পড়বেন না, বরং 2 পা একসাথে জড়ো করে কান ঢেকে মাথা নিচু করে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কুঁকড়ে বসে থাকুন। এতে আপনার শরীরের সারফেস এরিয়া কমে যায় এবং বিদ্যুৎ স্পর্শ করার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পায়। আপনারা জানলে অবাক হবেন, একটি সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বজ্রপাতের সময় খোলা মাঠে শুয়ে থাকা ব্যক্তির চেয়ে কুঁকড়ে বসে থাকা ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা কয়েক গুণ বেশি। গবেষণায় আরও দেখা গেছে বজ্রপাতের সময় বৃষ্টির সাথে থাকা ওজোন গ্যাসের গন্ধ যারা আগে শনাক্ত করতে পারেন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে চান তাদের ক্ষেত্রে দুর্ঘটনার হার প্রায় 70% কমে যায়। মনে রাখবেন, শিলাবৃষ্টির ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। বড় একটি শিলা যখন ঘন্টায় 175 কিলোমিটার বেগে নিচে পড়ে তা মানুষের মাথার খুলি ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই টিনের চাল নিরাপদ মনে হলেও বড় শিলাবৃষ্টির সময় ঘরের কোণে বা মজবুত কোনো টেবিলের নিচে আশ্রয় নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা প্রকৃতির মালিক নই, বরং আমরা প্রকৃতিরই একটি অংশ। তাই প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন বুঝতে হবে ভারসাম্য কোথাও একটা নষ্ট হয়েছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি আজ থেকে সচেতন হই এবং প্রকৃতিকে আবার আমাদের বন্ধু বানিয়ে নেই, তবে দুর্যোগের প্রকোপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। বিজ্ঞান বলে বজ্রপাত সবসময় ভূমির ওপরে থাকা সবচেয়ে উঁচু লক্ষ্য বস্তুকে আঘাত করে। আগে আমাদের গ্রামগঞ্জে প্রচুর উঁচু তাল গাছ, নারিকেল গাছ বা সুপারি গাছ ছিল, যা প্রাকৃতিক লাইটেনিং রড হিসেবে কাজ করত। কিন্তু আজ সেই গাছগুলো বিলুপ্তির পথে। তাই সমাধান একটাই, আমাদের আবারও পরিকল্পিতভাবে উঁচু উঁচু গাছ লাগাতে হবে। বিশেষ করে রাস্তার পাশে বা ফসলি মাঠের ধারে তাল গাছ লাগালে তা বজ্রপাতকে নিজের শরীরে টেনে নিয়ে মাটির নিচে পাঠিয়ে দেবে, আর আমরা থাকব নিরাপদ। নতুন গাছ লাগানোর পাশাপাশি আমাদের আশেপাশে থাকা পুরনো এবং বিশালাকার গাছগুলোকে রক্ষা করতে হবে। একটি পুরনো বট গাছ বা রেইন ট্রি গাছ কেবল ছায়াই দেয় না, এটি বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে মেঘের তীব্রতাকে কমিয়ে দিতে সাহায্য করে। মনে রাখবেন, একটি বড় গাছ কাটা মানে হলো প্রকৃতির একটি শক্তিশালী ঢালকে ধ্বংস করা। আমরা যদি আজ প্রকৃতির যত্ন নেই তবে প্রকৃতি আমাদের যত্ন নেবে। আসুন আমরা আবার আমাদের গ্রামগুলোকে সবুজে সবুজে ভরিয়ে দেই, উঁচু গাছগুলোকে ফিরিয়ে আনি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক অভিশাপ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।